IIBF এর BC এক্সাম পাস করার জন্য শুধু MCQ টাইপের কিছু কোশ্চেন আনসার পড়লেই হবে না, এর জন্য আপনাকে ডিটেল স্টাডি করতেই হবে। আর সেই জন্যই উদ্যোগী বার্তা চ্যানেলের পক্ষ থেকে আজকের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আলোচনা হবে সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়, যার বিষয়বস্তু হলো ব্যাংকের বিবিধ জমা যোজনা ও অন্যান্য পরিষেবা সম্বন্ধীয়। যদি আপনি আগের পর্বগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে দেওয়া অপশন থেকে ক্লিক করে জেনে নিতে পারেন বা দেখে নিতে পারেন আগের পর্বগুলি সম্পর্কে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। এই পর্বে আমরা জেনে নেব ব্যাংকের বিবিধ জমা যোজনা ও অন্যান্য পরিষেবার মধ্যে কী পড়ে। এই পরিষেবার মধ্যে পড়ে বা এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো ব্যাংকের বিবিধ জমা যোজনা, টাকা প্রেরণ, চেক ও বিলের টাকা সংগ্রহীকরণ সম্পর্কে। প্রথমেই জেনে নিই জমা বা আমানতের বিভিন্ন ধরন সম্পর্কে। ব্যাংকের আমানতকে তিনটি বিশেষ শ্রেণীতে ভাগ করা হয়: দাবি জমা, মেয়াদি জমা এবং বিশেষ জমা প্রকল্প। এরপর একে একে আমরা এই জমা প্রকল্পগুলি সম্পর্কে দু চার কথা জেনে নেব। প্রথমেই জেনে নিই দাবি জমা সম্পর্কে বিশেষ কিছু তথ্য। এই সমস্ত আমানত বা জমা গ্রাহকদের চাহিদার সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়া হয়। দাবি জমার মধ্যে তিন ধরনের জমা প্রকল্প রয়েছে, যেমন চালু খাতা বা কারেন্ট ডিপোজিট, সেভিংস খাতা বা সেভিংস ডিপোজিট এবং দাবি খাতা বা ডিমান্ড অ্যান্ড কল ডিপোজিট। জমার পর্যায়ের দ্বিতীয় বিভাগে রয়েছে মেয়াদি জমা। এই মেয়াদি জমা কি না, গ্রাহক এবং ব্যাংকের সহমতি সাপেক্ষে এই সমস্ত জমা প্রকল্প একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে, যেমন ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা পুনঃপৌনিক জমা ইত্যাদি। জমার শেষ পর্যায়টি হলো বিশেষ জমা প্রকল্প। না, ব্যাংকের এই ধরনের ডিপোজিট বা জমা প্রকল্প হলো মূলত ডিমান্ড বা মেয়াদি জমার সংমিশ্রণ। এই জমা প্রকল্প অল্পদিন আগে ব্যাংক তার গ্রাহকদের আর্থিক প্রয়োজন ও সুবিধার জন্য চালু করেছে এবং বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন নামে এটা পরিচিত। এরপর দাবি জমার যে তিনটি ক্যাটাগরি রয়েছে, আমরা সেই ক্যাটাগরিগুলি একটু বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমেই দেখে নিই চালু খাতা বা কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে। ব্যাংকের দাবি জমা প্রকল্পের একটা বড় অংশ হলো কারেন্ট ডিপোজিট বা চালু খাতার জমা। এটা ব্যক্তিবিশেষ, প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন দপ্তর, সোসাইটি, লিকুইডেটর, কোর্টের রিসিভার, বিভিন্ন ব্যবসায়িক সংস্থা বা কোম্পানি এই ধরনের অ্যাকাউন্ট খুলে থাকে। এই ধরনের অ্যাকাউন্টের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি দেখা যায় তা হলো, এই খাতায় লেনদেনের সংখ্যা বা পরিমাণের ওপর কোনোরূপ বিধিনিষেধ নেই, চেক বইয়ের সুবিধা আছে, টাকা তোলার জন্য গ্রাহকদের চেক বই দেওয়া হয় এবং যত খুশি টাকা গ্রাহক তার চেক বই মারফত তুলতে পারে। এই ধরনের খাতায় জমা টাকার উপর ব্যাংক কোনোরূপ সুদ প্রদান করে না। চালু খাতার উপর ব্যাংক ওভারড্রাফটের সুবিধা দিয়ে থাকে। এখানে আমরা একটা নতুন কথা শিখলাম, ওভারড্রাফট। এই ওভারড্রাফট কি, চলুন সেটাও একটু দেখে নিই। ওভারড্রাফট কি না, ওভারড্রাফট হলো ব্যাংক গ্রাহকের চালু খাতাতে টাকা না থাকা সত্ত্বেও গ্রাহকের চেকের টাকা প্রদান করে থাকলে তাকে ওভারড্রাফট বলা হয়। এসব ক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফটের উপর সুদ নিয়ে থাকে। এটা সাময়িক একটা বা দুটো চেক অথবা নিয়মিতভাবেও হতে পারে। সেটা ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক শর্তাবলীর অনুমোদন অনুযায়ী। এটি নিয়মিত গ্রাহককে ব্যবসা সংক্রান্ত সুবিধার জন্য দিয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের জমা টাকার বাইরে কিন্তু যে পরিমাণ সীমা দেওয়া হয়েছে গ্রাহক
তার মধ্যে চেক দিলে ব্যাংক তার পেমেন্ট করবে। ব্যাংক এই সুবিধা দেওয়ার জন্য অতিরিক্ত দেওয়া টাকার উপরে অতিরিক্ত সুদও নেবে। তবে ওভারড্রাফটের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন কী সেগুলি? যে সমস্ত সংস্থা অন্য কোনো ব্যাংকের ঋণের সুবিধা পাচ্ছে সেই সংস্থাগুলির নামে চালু খাতা না খোলাই উচিত। এই ধরনের সংস্থাগুলি চালু খাতা খুলতে চাইলে ঋণ অন্য প্রদানকারী ব্যাংকের কাছ থেকে নো অবজেকশন পত্র বা এনওসি নিতে হবে। ঋণ প্রদানকারী ব্যাংকে এনওসির জন্য অনুরোধ করার 15 দিনের মধ্যে কোনো উত্তর না পাওয়া গেলে উক্ত সংস্থার নামে চালু খাতা খোলা যেতে পারে। সম্ভাব্য গ্রাহকের ঋণ প্রদানকারী ব্যাংকের কাছে উত্তর পাওয়া গেলে ব্যাংক সেটি ভালোভাবে খতিয়ে দেখে খাতা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে সম্ভাব্য গ্রাহক যদি কর্পোরেট গ্রাহক হন এবং কয়েকটি ব্যাংকের কাছে কনসোর্টিয়ামের মাধ্যমে থাকেন, তাহলে ব্যাংক কনসোর্টিয়ামকে সেটি জানাবেন এবং খাতা খোলার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। সুতরাং আমরা জানলাম চালু খাতা কী এবং এই সম্পর্কে বিশেষ কিছু সতর্কতা সম্পর্কে। এরপরে আমরা দেখে নেব সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে। এই ধরনের অ্যাকাউন্ট যে কোনো ব্যক্তি খুলে থাকে। ব্যাংক এই ধরনের অ্যাকাউন্টে জমা রাশির ওপর সুদ দিয়ে থাকে, যাতে এই প্রকল্পের দ্বারা দেশে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। 10 বছর বয়সী বা তার বেশি বয়সের অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য অভিভাবক এই খাতা খুলতে পারে। এছাড়া ক্লাব, সংগঠন, ট্রাস্ট বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা ছোট ব্যবসায়ীরা এই ধরনের খাতা খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের খাতা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এগুলি হলো চেক বইয়ের সুবিধাসহ সেভিংস অ্যাকাউন্ট এবং বিনা চেক বইয়ের সুবিধাসহ সেভিংস অ্যাকাউন্ট। তো আমরা প্রথমে জেনে নিই চেক বইয়ের সুবিধাসহ সেভিংস অ্যাকাউন্টগুলি সম্পর্কে। এই ধরনের অ্যাকাউন্ট থেকে নিজের জন্য অথবা অন্যকে চেকের মাধ্যমে টাকা দেওয়া যেতে পারে। চেকের প্রাপক এই চেকের মাধ্যমে যে ব্যাংকের চেক সেখান থেকে হয় নগদ অথবা ক্লিয়ারিং বা কালেকশনের মাধ্যমে টাকা পেতে পারে। এছাড়া খাতাধারীরা টাকা তোলার ফর্ম বা এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারে। এরপর খ, বিনা চেক বইয়ের সেভিংস অ্যাকাউন্ট। সেটি কি না, শুধুমাত্র গ্রাহক টাকা তোলার ফর্ম ভর্তি করে অথবা চিঠি সহ পাসবুক সহ জমা দিয়ে টাকা তুলতে পারে। অন্যথা তৃতীয় কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। যাই হোক, এ তো গেল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের প্রকারভেদ। এরপরে আমরা দেখে নিই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের কিছু বিশেষত্ব। সেগুলো কি কি না, চেক বা টাকা তোলার ফর্ম ভরে টাকা তোলা যায় এবং নির্দিষ্ট টাকার বেশি তুলতে গেলে আগে থেকে ব্যাংকের শাখায় জানাতে হয়। তবে এটা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিয়ম ও টাকার পরিমাণের উপর নির্ভর করে। পরবর্তী কি না, পরবর্তী হলো ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেক মাসে বা 3 মাসে নির্দিষ্ট সংখ্যক উইথড্রল বা টাকা তোলার অনুমতি দিয়ে থাকে এবং কিছু কিছু ব্যাংকে মিনিমাম ব্যালেন্স মেনটেনের বিষয় রয়েছে। সেভিংস অ্যাকাউন্টে দৈনন্দিন জমার উপর ব্যাংক সুদ দিয়ে থাকে এবং সুদের হার নির্ণয় করতে পারে। সেভিংস অ্যাকাউন্টে কোনো রকম ওভারড্রাফট অর্থাৎ গ্রাহকের জমা টাকার চেয়ে বেশি তুলবার অনুমতি দেওয়া হয় না, যেহেতু সেভিংস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স হতে পারে না। বেশিরভাগ ব্যাংকই গ্রাহকদের পাসবই দিয়ে থাকে। এই পাসবইতে টাকা জমা ও তোলার বিস্তৃত বিবরণ থাকে। এখন অবশ্য বেশিরভাগ ব্যাংকই গ্রাহকদের সুবিধার জন্য তারিখ অনুসারে কম্পিউটার পরিচালিত পাসবই দিয়ে থাকে। সুতরাং এগুলিই গেল সেভিংস অ্যাকাউন্টের কিছু বিশেষত্ব। তবে এই সমস্ত সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও আর এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যা হলো বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট বা বিএসবিডিএ অ্যাকাউন্ট। এগুলি কি
ব্যাংক বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট বা বিএসবিডিএ খাতায় নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করে থাকে। সকলের জন্য সাধারণ ব্যাংকিং সুবিধা, ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যতামূলক শর্ত নেই, টাকা জমা দেওয়া, তোলা, এটিএম সুবিধা, ইলেকট্রনিক্স পেমেন্ট এর মাধ্যমে টাকা জমা দেওয়া এবং সরকার দ্বারা গ্রাহকের নামে জমা হওয়া চেক জমা করা হয়। এক মাসে গ্রাহক যতবার ইচ্ছে টাকা জমা দিতে পারে, কিন্তু এটিএম সমেত টাকা তুলতে পারেন মোট 4 বার। এটিএম কার্ডের সুবিধা পাবে। উপরোক্ত সুবিধাগুলোর জন্য কোনো অতিরিক্ত চার্জ ব্যাংক নেয় না। আবার যে খাতাগুলির ব্যবহার হচ্ছে না বা অনেক দিন ব্যবহার না হওয়ার পর আবার চালু করা হয়েছে, এসব ক্ষেত্রেও ব্যাংক কোনো চার্জ নেয় না। বিএসবিডিএ খোলা ও পরিচালনার ক্ষেত্রে আরবিআই ব্যাংকের কেওয়াইসি নিয়মাবলী প্রযোজ্য এবং এই ধরনের খাতাগুলিকে ক্ষুদ্র খাতা বলা হয়। একজন বিএসবিডিএ ধারী ওই ব্যাংকে অন্য সেভিংস খাতা খুলতে পারবেন না। যদি একই ব্যাংকে সেভিংস খাতা থেকে থাকে, বিএসবিডিএ খোলার 30 দিনের মধ্যে আগের সেভিংস খাতা বন্ধ করতে হবে। এই গেল বেসিক সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে। তো যাই হোক, এটা জানার সঙ্গে সঙ্গেই আমরা সেভিংস অ্যাকাউন্টগুলো সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা জানব মেয়াদি জমা সম্পর্কে। ফিক্সড ডিপোজিট এই ধরনের ডিপোজিট বা জমা প্রকল্প একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। জমা টাকা এবং নির্দিষ্ট হারে অর্জিত সুদ এই সময়ের পর একত্রে ফেরত দিতে হয়। চালু খাতা বা সেভিংস অ্যাকাউন্টের মতো এই জমা প্রকল্পে কিন্তু লেনদেন করতে দেওয়া হয় না। এই ধরনের জমার বৈশিষ্ট্যগুলি হলো: 1. এই জমার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ব্যাংক আমানত গ্রহণ করে থাকে এবং বাজারে সুদের হারের পরিবর্তন হলেও ফিক্সড ডিপোজিটের মেয়াদ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত থাকে। 2. ব্যাংক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন মেয়াদের জন্য সুদের হার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মেয়াদ অনুযায়ী ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য সমানভাবে প্রযোজ্য। সাধারণত সুদের হার বেশি হয় খুব বড় পরিমাণ জমার ক্ষেত্রে এবং বয়স্ক নাগরিকদের জন্য। 3. কি না, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ন্যূনতম সময় 7 দিন থেকে 10 বছর পর্যন্ত হয়ে থাকে এবং ব্যাংক 6 মাস পর্যন্ত যে এফডি গ্রহণ করে তাকে স্বল্প মেয়াদি এফডি বলা হয়। 4. ব্যাংক যখন এফডি গ্রহণ করে তখন এফডিতে গ্রাহকের নাম, মূল জমার পরিমাণ, কত দিনের জন্য জমা, সুদের হার বা পরিমাণ, জমা গ্রহণের দিন এবং মেয়াদ শেষের দিন এই সমস্ত বিবরণ দেওয়া থাকে। 5. ব্যাংক এফডির ক্ষেত্রে ঋণ বা ওভারড্রাফটের সুযোগ দিয়ে থাকে। যেমন গ্রাহকের কোনো তাৎক্ষণিক প্রয়োজনে ব্যাংক ওই জমার অংশ ঋণ হিসেবে দিয়ে থাকে। জমা টাকার উপরে যা সুদের হার, ব্যাংক তার থেকে 1 বা 2% বেশি হারে সুদ নিয়ে থাকে। এর পরবর্তী জমা হলো পুনঃপৌনিক জমা বা রেকারিং ডিপোজিট। এই ধরনের জমাতে নিম্নলিখিত বিষয়গুলি দেখা যায়। 1. কি না, গ্রাহক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সীমা পর্যন্ত 12 মাস থেকে 120 মাস পর্যন্ত জমা দিতে থাকে। কিছু কিছু ব্যাংক এই প্রকল্পে খানিকটা নমনীয়তা এনেছে, তাই সেক্ষেত্রে গ্রাহক চাইলে পূর্ব নির্ধারিত থেকে বেশি টাকাও জমা করতে পারে, তবে তাতে কিস্তির কিছু উচ্চসীমা বেঁধে দেওয়া হয়। ব্যাংক পূর্ব নির্ধারিত নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। এই জমাতে সাধারণত মেয়াদি জমার হারেই সুদ প্রদান করা হয়। জমা টাকা ও তার উপর সুদ নির্দিষ্ট সময় অন্তর গ্রাহককে ফেরত দেওয়া হয়। গ্রাহক ইচ্ছে করলে এই ডিপোজিটের উপর ঋণ নিতে পারে বা মেয়াদের আগেই টাকা ফেরত চাইতে পারে। সেক্ষেত্রে ব্যাংক মেয়াদি জমার মতোই গ্রাহকের সাথে পূর্ব নির্ধারিত সুদ না দিয়ে কিছুটা কেটে নেয়। পরবর্তী এবং লাস্ট ডিপোজিট বা জমা হলো হাইব্রিড ডিপোজিট বা ফ্লেক্সি ডিপোজিট। হাইব্রিড ডিপোজিট বা ফ্লেক্সি ডিপোজিট মূলত ডিমান্ড ও মেয়াদি জমার সংমিশ্রণ। গ্রাহকের আর্থিক প্রয়োজন মেটাতে কিছুটা নমনীয়তা এনে এই প্রকল্পটি কিছু ব্যাংক চালু করেছে। এই ধরনের জমাতে গ্রাহক ডিমান্ড ও মেয়াদি
জমা দুই ধরনের সুবিধা ভোগ করে থাকে। এই জন্য এই মেয়াদি জমাকে হাইব্রিড বা ফ্লেক্সি জমা বলা হয়। আইসিআইসিআই ব্যাংকের কোয়ান্টাম ডিপোজিট এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাল্টি অপশন ডিপোজিট স্কিম হলো হাইব্রিড ডিপোজিটের উদাহরণ। এই পর্বটির সঙ্গে সঙ্গেই আমরা ব্যাংকের বিভিন্ন ধরনের জমা বা আমানত সম্পর্কে জানতে পারলাম এবং তাদের ধরন সম্পর্কেও জানতে পারলাম। শেষে আমরা আর একটি নতুন জিনিস জেনে নেব, যা হলো ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি দ্বারা ব্যাংকের জমা রাশির বীমা সম্পর্কিত। কোনো গ্রাহকের ব্যাংকের আমানত সুদ ও আসল সমেত উচ্চতম 1 লক্ষ টাকা পর্যন্ত ডিআইসিজিসি দ্বারা বীমার ব্যবস্থা করা আছে। এই ডিআইসিজিসি হলো এক ধরনের বীমা, যে বীমার প্রিমিয়াম কোনো গ্রাহককে দিতে হয় না। যে সমস্ত ব্যাংক এই সংস্থার সাথে রেজিস্ট্রিভুক্ত তারাই এই বীমার প্রিমিয়ামের ব্যবস্থা করে থাকে। সুতরাং আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে।